আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আবারও আমি উপস্থিত হয়েছি। আমি যে বিষয়বস্তু এর আগের দিন আলোচনা করেছিলাম তার দ্বিতীয় পর্ব নিয়ে, সেই অধ্যায়েরই এর আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম, এর আগের দিন যে বিষয়বস্তু রাষ্ট্রবিজ্ঞানের যে চতুর্থ অধ্যায়ে সম্মিলিত জাতিপুঞ্জ ও রাষ্ট্রসংঘ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, প্রথম পর্ব হয়েছিল। সেই প্রথম পর্ব আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে সেখানে সম্মিলিত জাতিপুঞ্জ যে প্রতিষ্ঠিত হয়েছিল তার কতগুলো সনদ, ঘোষণা ও সম্মেলন এর মাধ্যমে, সেগুলোকে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যদিও সেগুলোর সাল, তারিখ এবং জায়গার নাম জানলেই হয়ে যায়, তবু আজকে বিস্তারিত বিষয়টা জেনে নেব। তার আগেই আমি আজকে আবারও একটা কথা বলতে বাধ্য হচ্ছি। সারা বিশ্বে আজকে যে ভয়াবহ পরিস্থিতি, সেখান থেকে বাঁচতে হলে প্রত্যেককে বলবো সচেতন হন। সচেতনতা ছাড়া নিজের পরিবার, সমাজ ও দেশ, এমনকি বিশ্বকে বাঁচানো সম্ভব নয়। তাই সবার সচেতনতা কামনা করি। এই বলে আমি আজকে আমার বিষয়বস্তুর দিকে আলোকপাত করব। বিষয়বস্তু আলোকপাত করতে গিয়ে আমি পূর্বের বিষয় একটু মনে করিয়ে দিই, যে আমি এর আগের দিন পড়িয়েছিলাম বা বলেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জর পূর্বসূরি প্রতিষ্ঠান কি ছিল, লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কবে উপলব্ধি হয়েছিল, এগুলো আমি বলেছিলাম। কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন সনদ, ঘোষণা এবং সম্মেলনের মাধ্যমে। সেগুলো আজকে এক এক করে আলোচনা করব। তো প্রথম যেটা, নাম্বার 1, আটলান্টিক সনদ। 1941 সালের 9 আগস্ট মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে এক প্রস্তাব পাঠান। কি বলেছিলেন তিনি প্রস্তাবে? তিনি বলেছিলেন, যদি আমাদের বিভিন্ন কর্মপন্থা, বিভিন্ন সাধারণ নীতি কাজকর্ম যদি আমরা যৌথভাবে করি, তাহলে আমাদের মঙ্গলদায়ক হবে। আর এই প্রস্তাব চার্চিল মেনে নিয়েছিল। তারপরে 1941 সালের 14 আগস্ট আটলান্টিক মহাসাগরের বুকে দ্য প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধজাহাজে এই দুই রাষ্ট্রপ্রধান মিলিত হন এবং সেখানেই তারা এই প্রস্তাবে স্বাক্ষর করেন। তাই এর নামকরণ করা হয় আটলান্টিক সনদ। এখানে একটা জিনিস, সনদ কি আমরা অনেকেই জানি না। তা আমরা আজকে যাকে সংবিধান বলি, সেটা কি বলে? সনদ। কারণ এই আটলান্টিক সনদের 8টি ধারা ছিল। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে আটলান্টিক সনদের কটি ধারা? 8টি। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1941 সালের 14 আগস্ট। তারপরে দ্বিতীয় হচ্ছে মস্কো ঘোষণা। 1942 সালের 1 জানুয়ারি 26টি সদস্য রাষ্ট্রকে নিয়ে মস্কো
ওয়াশিংটনে আটলান্টিক সনদ এর প্রস্তাবগুলিকে বাস্তব রূপ দেওয়ার জন্য বা পূর্ণ আস্থা জ্ঞাপনের জন্য যে ঘোষণা হয় তাকে ওয়াশিংটন ঘোষণা নামে পরিচিত। তারপরে মস্কো ঘোষণা। 1942 সালে 30 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, এমনকি চীনের পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোতে সমবেত বা ঐক্যবদ্ধ হয় এবং একটি যুগ্ম ইস্তাহার প্রচার করেন এবং সেই ইস্তাহার মস্কো ঘোষণা নামে পরিচিত। তবে এখানে এই মস্কো ঘোষণার তাৎপর্য রয়েছে। কি তাৎপর্য? এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে অনেক সময়, যে মস্কো ঘোষণাতেই সম্মিলিত জাতিপুঞ্জের নামকরণের উল্লেখ করা হয়েছিল। 4 থেকে 7 নং ধারায় সম্মিলিত জাতিপুঞ্জের নামকরণ এর উল্লেখের কথা বলা হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের নামকরণের কথা কোথায় বলা হয়েছে? তাহলে মস্কো ঘোষণায় 4 থেকে 7 নং ধারায়। এমনকি এখানে আরো একটি ঘোষণার কথা বলা হয়েছিল এখানে, যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিও দেওয়া হয় এই মস্কো ঘোষণায়। তারপরে চলে আসে তেহরান ঘোষণা। 1943 সালের 1 ডিসেম্বর, মানে মস্কো ঘোষণার অল্প কিছুদিন পরে, সেম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটিশের চার্চিল, সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিন, এরা এই তেহরান নামক এক স্থানে সমবেত বা ঐক্যবদ্ধ হয় এবং সেখানে এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। তাই এর নামকরণ হয় তেহরান ঘোষণা। তবে এই ঘোষণায় একটি কথা বলে গেছিলেন, যে আন্তর্জাতিক প্রতিষ্ঠা করতে হবে। তারপরে যেটা হচ্ছে যে নেক্সট ডাম্বারান্স অক্স সম্মেলন 1944 সালে 21 আগস্ট থেকে 7 অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন শহরের কাছে ডাম্বারান্স অক্স নামক এক জায়গায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাই এর নামকরণ হয় ডাম্বারান্স অক্স সম্মেলন। এই সম্মেলনে বলা হয়েছে যে জাতিসংঘের অনুকরণে একটি সাধারণ সভা ও একটি নিরাপত্তা পরিষদ থাকবে। তাহলে প্রশ্ন এখানে উঠে আসবে যে একটি সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ থাকবে, এটি কোন সম্মেলনে বলা হয়েছে? তারা ডাম্বারান্স অক্স সম্মেলনে। এবং কত সালে হয়েছিল সেটাও বললাম। তারপরে চলে আসছে ইয়াল্টা সম্মেলন। তো ইয়াল্টা সম্মেলন হচ্ছে 1945 সালের ফেব্রুয়ারি মাসে রুজভেল্ট, চার্চিল, স্টালিন এরা ইয়াল্টা নামক এক স্থানে মিলিত হন এবং সেখানে তারা সমবেত হয়ে স্বাক্ষর করেন এবং এই সম্মেলন ইয়াল্টা সম্মেলন নামে পরিচিত। এই ইয়াল্টা সম্মেলনের একটা তাৎপর্য বা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢুকে আছে, যে ইয়াল্টা সম্মেলনেই নিরাপত্তা পরিষদের 5 প্রধানের কথা বলা হয়েছিল বা ভিটো ক্ষমতা প্রয়োগের কথা। তাহলে 5 প্রধানের কথা, মানে নিরাপত্তা পরিষদে যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে তাদের 5 প্রধান বলা হয়। সেই সমস্ত সদস্য রাষ্ট্রের কথা বা ভেটো প্রয়োগ করার ক্ষমতার কথা বলা হয়েছিল এই ইয়াল্টা সম্মেলনে। তারপর শেষ যেখানে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল যেই সম্মেলনে, এর আগের দিনও বলেছিলাম আমি, সেই সম্মেলন হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। তো 1945 সালের 25 এপ্রিল সান ফ্রান্সিসকো সম্মেলন শুরু হয়েছিল। এটা প্রতিষ্ঠিতর কথা বলেনি, শুরু হয়েছিল কবে? 1945 সালে 25 এপ্রিল। এবং এই সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান বা সনদ রচিত হয়েছিল। 1945 সালে 26 জুন এই সম্মেলনে সমবেত হয় 50টি রাষ্ট্র কর্তৃক 50টি রাষ্ট্র, যারা এখানে যার মাধ্যমে সনদ গৃহীত হয়।
এবং তারপরে সেই দিন সম্মেলন পরিসমাপ্ত হলো। তারপরে সর্বমোট 51টি সদস্য রাষ্ট্র নিজ নিজ সাংবিধানিক উপায়ে সনদটিকে অনুমোদন করলে 1945 সালে 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ ও ইউএনও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1945 সালে 24 অক্টোবর। তো এই হচ্ছে কি সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার যাত্রা বা পথ। তার মাধ্যমে এতটা পথ পেরিয়ে এসে এত ঘোষণা, সনদ বা সম্মেলনের মাধ্যমে হওয়ার পরে তারপরে এই সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ বা ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল। তো এবার এদের লক্ষ্য, উদ্দেশ্য ও নীতি রয়েছে। প্রথমেই বলবো যে আমরা এর আগের দিনই বলেছিলাম সম্মিলিত জাতিপুঞ্জের 19টি অধ্যায়, 111টি ধারা এবং একটি প্রস্তাবনা রয়েছে। তো মূল লক্ষ্য, সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্য সম্পর্কে আলোচনা করেছিল প্রস্তাবনা। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? তাহলে সেটা উত্তর হবে প্রস্তাবনায়। তো এখানে একটা লক্ষ্য আমাকে অবশ্যই জেনে রাখতে হবে। পরীক্ষা অনেক সময় এসে কোশ্চেন এসে থাকে যে সেই লক্ষ্যটা হচ্ছে যে আগামী দিনে যুদ্ধের ভয়াবহতা থেকে আমাদের বংশধরকে রক্ষা করা। খুব সুন্দর কথা। আমাদের একটা লক্ষ্য হচ্ছে কি যে আগামী দিনে, মূল লক্ষ্য কিন্তু যুদ্ধের ভয়াবহতা থেকে আমাদের বংশধরকে রক্ষা করা। তাহলে একটা যদি কয়েকটি লক্ষ্য রয়েছে, 4টার মতো, বিশেষ করে অনেক বইয়ে যেমন নিমাই প্রামাণিকে আছে, উল্লেখ করেছে। তো এখানে বিশেষ করে একটা মুখস্থ রাখলে আসলে এসে কেউ একটা আসতে পারে লক্ষ্য আলোচনা করো। তাহলে এখান থেকে আমরা অলরেডি প্রশ্ন পেয়ে গেলাম যে কোথায় মূল লক্ষ্য সম্পর্কে আলোচনা করেছিল প্রস্তাবনায়, এবং একটা লক্ষ্য আমার জানা থাকলো। তারপরে সেকেন্ড 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য সমূহ। বলছে সনদের বা সংবিধানের 1 নং ধারায় সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনেক উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে এমন একটা উদ্দেশ্য বলবো, একটাই উদ্দেশ্য বলবো, যে উদ্দেশ্যটা হচ্ছে তুমি সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য হিসাবে লিখতে পারো, মুখ্য উদ্দেশ্য হিসাবে লিখতে পারো, প্রধান উদ্দেশ্য হিসাবে লিখতে পারো। সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। অনেক সময় পরীক্ষায় প্রচুর আসে এই কোশ্চিন যে সম্মিলিত জাতিপুঞ্জের একটি মুখ্য উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য লিখো একটি। তাহলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য। তারপরে নীতিসমূহ, মানে সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভিন্ন উদ্দেশ্য উঠে এসছে, সেই উদ্দেশ্যগুলিকে বাস্তব রূপ দেওয়ার জন্য, বাস্তবে প্রয়োগ করার জন্য বিভিন্ন নীতি সমূহ বা নীতি মেনে চলতে হয়। তো এই সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলিকে বাস্তব রূপ দেওয়ার জন্য 7টি নীতির কথা বলা হয়েছে। তাহলে কটি নীতির কথা বললাম? 7টি। তাহলে এরকম প্রশ্ন এসে থাকে, সম্মিলিত জাতিপুঞ্জের নীতির সংখ্যা কয়টি? তাহলে সেটা অ্যান্সার হবে 7টি। তারপরে যেমন একটা নীতি বলা যেতেই পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা একটা করে মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে কোনো বড় কোশ্চেন আসবে না। এখানে এমসিকিউ এসিকিউ হবে। এসিকিউ হলে এইভাবে কোশ্চেন করবে যে একটি নীতি উল্লেখ করো বা 2টি নীতি, খুব হলে 2টো নীতি জেনে রাখতে হবে। তো একটা বললাম কি যে সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ ছোট বড় সব সদস্য রাষ্ট্রই সমান, এটা একটা নীতি। নাম্বার 2, সামগ্রিক কল্যাণ সাধনের জন্য সব সদস্য রাষ্ট্র সনদ কর্তৃক আরোপিত
দায় দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করবে। মানে সামগ্রিক কল্যাণ সাধন, সবার জনগণের কল্যাণ সাধনের জন্য সামগ্রিক দিক থেকে সব দিক থেকেই কি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সত্যর সাথে। এই দুটো, তাহলে দুটো নীতি জেনে রাখলেই হয়ে যাবে। তারপরে আমাদের এইবার এর আগের দিন যে বলেছিলাম পাঠ করে আমি আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জ যে গঠন কাঠামো, 6টি যে সংস্থা বা অঙ্গ বা অংশের কথা বলেছিলাম, সেগুলো তো নাম্বার 1 যেটা বলেছিলাম সাধারণ সভা। এই সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বা বিশ্বের বিরাট নাগরিক সভা বলা হয়। এই গঠনের দিক থেকে যদি আমরা দেখতে যাই তো সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র নিয়েই সাধারণ সভা গঠিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জের 193টি সদস্য রাষ্ট্র রয়েছে, তার মধ্যে 193টি সদস্য রাষ্ট্র নিয়েই এই সাধারণ সভা গঠিত হয়। তবে 2013 সালের প্রথম পর্যন্ত সাধারণ সভার মোট সদস্য সংখ্যা 193টি ছিল এবং সেই সময় 2012 সালে 21শে নভেম্বর প্যালেস্টাইন রাষ্ট্রকে পর্যবেক্ষক রাষ্ট্র এর মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে, কোন সদস্য রাষ্ট্রকে পর্যবেক্ষক সদস্য রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে? প্যালেস্তাইনকে। তাহলে এর গঠনের দিক দিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে প্রথমেই বললাম 193টি সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ সভা গঠিত হয়। এখানে প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভা, যখন সাধারণ সভা বসে, প্রত্যেকটা সদস্য রাষ্ট্র মানে 193টি যে সদস্য রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটি সদস্য রাষ্ট্র থেকে 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে, মানে সেখানে অংশগ্রহণ করতে পারে, এবং একটি মাত্র ভোট দিতে পারে একটি সদস্য রাষ্ট্র। এখানে অনেক সময় গুলিয়ে দেয়, কথাটাকে ভালো করে মাথায় রাখতে হবে যে একটা সদস্য রাষ্ট্র 5 জন প্রতিনিধি প্রেরণ করতে পারে। তাহলে একটা সদস্য রাষ্ট্র সাধারণ সভায় কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে? অ্যান্সার হবে 5। এবং একটা সদস্য রাষ্ট্র সাধারণ সভায় কটি ভোট দিতে পারে? অ্যান্সার হবে 1। এখানে সাধারণ সভা যে গঠিত হয় একজন সভাপতি এবং 21 জন সহসভাপতি নিয়ে। এখানে বিভিন্ন কমিটি আছে, মূল কমিটি এবং অন্যান্য কমিটি। এবং সাধারণ সভার এবার ক্ষমতা ও কার্যবলী দেখো, এখান থেকে যেহেতু শর্ট কোশ্চিন আসবে, তো জাস্ট কি কি ক্ষমতা ও কার্যবলী রয়েছে, যেমন আলোচনা ও সুপারিশ করার ক্ষমতা, তারপর আইন প্রণয়ন করার ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, তারপর হচ্ছে তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, নির্বাচন সংক্রান্ত ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা প্রভৃতি। তবে এই জায়গাগুলোর মধ্যেই কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢুকে আছে। যেমন একটা 1950 সালে 3রা নভেম্বর শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব। তাহলে শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি 1950 সালে 3রা নভেম্বর গঠিত হয়েছিল। এটা প্রশ্ন প্রচুর আসে। তো এইভাবে এখানেই ভোট পদ্ধতি রয়েছে। সাধারণ সভার ক্ষুদ্র বৃহৎ প্রতিটি সদস্য রাষ্ট্র একটি করে ভোট দেওয়ার অধিকার রয়েছে, একটু আগেই বললাম এখানে। এবং এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা হচ্ছে কি, যে নির্বাচন সংক্রান্ত যে ক্ষমতা রয়েছে সাধারণ সভা, তো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন, অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্যদের নির্বাচন, অছি পরিষদের কিছু সংখ্যক সদস্য নির্বাচন করার ক্ষমতা সাধারণ সভার আছে। তাহলে কাদের নির্বাচন করার ক্ষমতা সাধারণ সভার আছে? তাহলে বললাম কি, অর্থনৈতিক সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের, এমনকি অছি পরিষদের কিছু কিছু সদস্যদের। এবার এখানে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি বা জাতিপুঞ্জের নতুন সদস্যদের নির্বাচনও করতে পারে, এমনকি নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা মহাসচিবকে নিয়োগ করে থাকেন। তা আজকে ভিডিও এখানে শেষ করছি। এর পরের দিন আমি
এক এক করে আজকে সাধারণ সভা হলো, এরপর দিন নিরাপত্তা পরিষদ, অর্থনীতি সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, অছি পরিষদ, কর্ম দপ্তর ও সচিবালয়, এই বিষয়গুলো আলোচনা করব। আর 2 দিন হয়তো 2টো পর্ব হতে পারে। আমার নাম্বার 1 এবং 2, প্রথম ও দ্বিতীয় পর্ব হলো। আশা করি অনেকে বুঝতে পেরেছ। কারণ মন দিয়ে আমি যে বিষয়গুলো বলেছি, যে প্রশ্নগুলো, সালগুলো, তারিখগুলো বলেছি, কাদের মধ্যে হয়েছিল বিভিন্ন ঘোষণা, আজকে এই পর্বে বিশেষ করে গুরুত্বপূর্ণ এগুলো মাথায় রাখবে এবং খাতায় লিখে পড়বে। এর বাইরে কোনো কোশ্চিন হবে না। এই কোশ্চিনগুলোই পরীক্ষায় আসে প্রতিনিয়ত। কারণ এখানে এই বিষয়টা এইভাবে বিস্তারিতভাবে আলোচনা করছি, 4-5টা পর্ব হবে এই কারণেই, কারণ এখান থেকে 8 মার্ক এমসিকিউ এসিকিউ হবে। এই অধ্যায়টা একটু যদি মনোযোগ দিয়ে ছাত্রছাত্রীরা তোমরা বোঝার চেষ্টা করো, খাতায় লিখে পড়ো, তাহলে খুবই অতি সহজ মনে হবে এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না। তাই সকলে মনোযোগ সহকারে এটা দেখবে। আর বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতি, সেটাকে মেনে চলুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন।